প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে মাইকেল মধুসূদন দত্তের জীবনী এবং তার কপোতাক্ষ নদ কবিতাটি লেখার কারণ বর্ণনা করেছিলাম। আজকে আমরা কপোতাক্ষ নদ কবিতাটিতে কবি মাইকেল মধুসূদন দত্ত কি কি বলেছেন বা কবিতাটির মাধ্যমে তিনি কি প্রকাশ করতে চেয়েছেন সে সম্পর্কে আলোচনা করব। শুরুতেই আসি, কপোতাক্ষ নদ কবিতাটি হচ্ছে একটি সনেট এবং এই চতুর্দশপদী কবিতাটিতে কবির স্মৃতিকাতরতার অন্তরালে প্রকাশিত হয়েছে গভীর দেশপ্রেম। আমরা শুরুতেই কবিতাটি পাঠ করার পূর্বেই আমরা কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ শব্দবন্ধ বা চরণাংশ নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের কবিতাটি বুঝতে সুবিধা হয়। যেমন ভ্রান্তির ছলনা। ভ্রান্তির ছলনা শব্দটিকে আক্ষরিকভাবে বর্ণনা করলে পাওয়া যায় ভুলের ছলনা। অর্থাৎ কপোতাক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তার স্বপ্নে বা কল্পনায় তিনি যখন কপোতাক্ষ নদের ধ্বনি শুনতে পেতেন, এই স্বপ্নে বা কল্পনায় শোনা কপোতাক্ষ নদের ধ্বনিটি আসলে ভ্রান্তির ছলনা, সেটা আসলে মেকি বা নকল। সেই জন্য তার স্বপ্নে বা কল্পনায় শোনা কপোতাক্ষ নদের ধ্বনিকে ভ্রান্তির ছলনা নামে আখ্যায়িত করা হয়েছে। মায়া মন্ত্রধ্বনি তথা মায়া রূপ মন্ত্রধ্বনি। মন্ত্রধ্বনি যেমন আমাদেরকে বিমোহিত করে রাখে, হিপনোটাইজ করে ফেলে, তেমনি কবি কপোতাক্ষ নদীর স্বপ্নে বা কল্পনায় যে স্রোতধ্বনি শুনতে পান, সেই স্রোতধ্বনিতেই কবি যেন গভীরভাবে মনোনিবেশ করেন এবং হারিয়ে যান, হিপনোটাইজ হয়ে যান। স্নেহের তৃষ্ণা। কবি মাইকেল মধুসূদন দত্ত বহু স্থান করেছেন, বহু নদ নদীর পানি পান করেছেন, কিন্তু তার যে স্নেহের তৃষ্ণা অর্থাৎ মাতৃস্নেহের তৃষ্ণা, সেটি কেবল কপোতাক্ষ নদের জলেই মেটে। দুগ্ধস্রোতলিপি। এই চরণটিতে কবি মাইকেল মধুসূদন দত্তের স্বদেশ প্রেমের চরণ প্রকাশ ঘটেছে, কেননা এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের জলকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। মাতৃদুগ্ধ যেমন একটি শিশুর জন্য চরম উপাদেয় এবং মা তার স্তন্যের মাধ্যমে শিশুকে দুগ্ধ পান করিয়ে ছোটবেলা থেকে যেমন লালন পালন করে বড় করে তোলেন, তেমনি যেন মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাড়িতে অবস্থিত কপোতাক্ষ নদের জল পান করে ছোট থেকে বড় হয়েছেন। তাই তিনি কপোতাক্ষ নদের জলকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। আর কি হবে দেখা, অর্থাৎ ভার্সাই নগরীতে থাকাকালে যখন কবি মাইকেল মধুসূদন দত্ত সংশয়পূর্ণ জীবনযাপন করছিলেন, অর্থাৎ তিনি দেশে ফিরে আসতে পারবেন কিনা এই সংশয় যখন তার মনের মধ্যে জেগেছিল, তখন তিনি যেন কপোতাক্ষ নদের কাছে প্রশ্ন করেছিলেন, আর কি হবে দেখা যদি কপোতাক্ষ নদীর সাথে আর তার দেখা না হয়। এখানে কবি মাইকেল মধুসূদন দত্তের সংশয় প্রকাশ পেয়েছে। এই মিনতি গাবে কবি মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে তার একটি মিনতির কথা জানিয়েছে। আমরা কবিতা পাঠ করতে গিয়ে সেই মিনতির কথাটা জানবো। তবে চলো আমরা এবার চলে যাই কবিতায়। তবে যদি তোমাদের সামনে বই থাকে, বইটা খুলে যদি তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে কবিতাটি বুঝতে সক্ষম হবে। মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে থেকে, আমরা এর আগে আলোচনা করেছি যে তিনি অনিদ্রায় অনাহারে দিন যাপন করছিলেন, অর্থাৎ দুঃখ দুর্দশাপূর্ণ জীবনযাপন যখন তিনি করছিলেন, তখন বারবার তার মনে পড়ছিল তার স্বদেশের কথা, তার সেই যশোরের সাগরদাড়ি গ্রাম এবং তার শৈশবের নদ কপোতাক্ষ নদের কথা। তাহলে আমরা কবিতায় চলে যাই। তিনি কপোতাক্ষ নদকে গভীরভাবে অনুভব করছেন এবং কপোতাক্ষ নদকে নিয়ে কবিতা লিখছেন। তিনি বলছেন, সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ কপোতাক্ষ নদের কথা কবি মাইকেল মধুসূদন দত্তের সব সময়ই মনে পড়ে। তিনি যখন একাকী নির্জনে নিভৃত কোণে থাকেন, তখন
বারবার মনে পড়ে তার সেই শৈশবের কপোতাক্ষ নদের সব স্মৃতি, যেন তার স্মৃতির পাতায় ভেসে ওঠে। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি, তব কল বলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ঝরণে। সব সময়, এমনকি যে মানুষটি শয়নে, স্বপনে, জাগরণে বা রাত্রিকালীন স্বপ্নেও যিনি কপোতাক্ষ নদীর সেই কলকল স্রোতধ্বনি শুনতে পান, তার এই স্বপ্নে বা কল্পনায় শোনা স্রোতধ্বনি আসলে আসল তো নয়। এই যে তার স্বপ্নে বা কল্পনায় শোনা স্রোতধ্বনির মাধ্যমে তিনি যেন দুধের স্বাদ ঘোলে মেটান, তাই তার স্বপ্নে বা কল্পনায় শোনা কপোতাক্ষ নদীর স্রোতধ্বনিকে তিনি ভ্রান্তির ছলনা বা ভুলের ছলনা নামে আখ্যায়িত করেছেন। এবং সেই স্বপ্নে বা কল্পনায় শোনা স্রোতধ্বনির মাধ্যমেই তিনি তার মন প্রাণ জড়িয়ে নেন। বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, অর্থাৎ তিনি বহু দেশ, বহু স্থান ভ্রমণ করেছেন, বহু স্থানের নদ নদীর পানি তিনি পান করেছেন, কিন্তু অন্য অঞ্চলের পানির মাধ্যমে শুধু তার জৈবিক তৃষ্ণাই নিবারিত হয়, কিন্তু তার যে মনের যে তৃষ্ণা, তার যে ভালোবাসার তৃষ্ণা, সেই তৃষ্ণা কেবলমাত্র কপোতাক্ষ নদীর জলেই নিবারিত হয়। তাই তিনি বলছেন, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। অর্থাৎ তার যে মাতৃস্নেহের তৃষ্ণা, মাতৃস্নেহের একজন সন্তানের মাতৃস্নেহের তৃষ্ণা কেবল একজন মাই পারে নিবারণ করতে। তাই কপোতাক্ষ নদ যশোরের সাগরদাড়ি তার মাতৃভূমি, এবং কপোতাক্ষ নদীর জলে তিনি যেন শুধু তৃষ্ণাই নিবারণ করেন না, সেখানে তার স্নেহের অপার তৃষ্ণা নিবারিত হয়। এরপরে তিনি বলছেন, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তরে। এই চরণটিতে কবির স্বদেশ প্রেমের চরণ প্রকাশ করেছেন, কেননা এই চরণটিতে কবি কপোতাক্ষ নদীর জলধারাকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছে। তুমি একটু কল্পনা করো, যশোরের সাগরদাড়ি গ্রাম, এটি তার মাতৃভূমি তথা মা। কপোতাক্ষ নদ, এটি হচ্ছে মাতৃস্তন, এবং সেই নদের যে জলধারা, সেটি হচ্ছে মাতৃদুগ্ধ। একজন মা যেমন একটি শিশুকে ছোট্টবেলা থেকে তার স্তন্যে লালিত পালিত করে বড় করে তোলেন, তেমনি যেন যশোরের সাগরদাড়ি গ্রাম তার কপোতাক্ষ নদের জলের মাধ্যমে কবিকে লালন পালন করে বড় করতে পেরেছেন। মাতৃদুগ্ধে যেমন মায়ের নিবিড় ভালোবাসা জড়িত, তেমনি কপোতাক্ষ নদের জলধারার মধ্যেও রয়েছে মাতৃভূমির নিবিড় স্নেহ, মমতা ও ভালোবাসা। আমরা প্রথম 8 লাইন শেষ করলাম। এই প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক। এখানে কবি তার একটি ভাবের প্রবর্তনা করলেন। এখন আমরা পরবর্তী 6 লাইন তথা শেষ 6 লাইনকে বলা হয় ষটক। আমরা ষটকে চলে যাই। কবি ষটকের শুরুতেই বলছেন, আর কি হবে দেখা। অর্থাৎ কপোতাক্ষ নদীর সাথে যদি আর কবির দেখা না হয়, তখন কবি বলছেন, তবে যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ করতবে। অর্থাৎ এখানে সমুদ্রকে রাজা কল্পনা করা হয়েছে এবং কপোতাক্ষ নদকে কল্পনা করা হয়েছে প্রজা। একজন কৃষক যেমন তার কষ্টার্জিত ফসলের একটি নির্দিষ্ট অংশ রাজা বা জমিদার বা সরকারের নিকট খাজনা বা ট্যাক্স স্বরূপ পৌঁছে দেন, তেমনি এখানে কপোতাক্ষ নদীর সম্পদ হচ্ছে তার জল, রাজা হচ্ছে সমুদ্র। তাই কপোতাক্ষ নদ যতদিন নিজেকে প্রজা হিসেবে রাজারূপ সমুদ্রের কাছে তার বাড়িরূপ কর পৌঁছে দিবে। অর্থাৎ এখানে নদীর একটি প্রধান বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে, প্রবাহমানতা। অর্থাৎ যতদিন কপোতাক্ষ নদ প্রবাহিত থাকবে,
সেই প্রবাহিত হওয়ার পথে কপোতাক্ষ নদ যেন তার দুই তীরের মানুষকে তথা বঙ্গবাসীর নিকট মাইকেল মধুসূদন দত্তের একটি মিনতির কথা জানিয়ে দেয়। কবি বলছেন, এই মিনতি গাবে বঙ্গজ জনের কানে। বঙ্গজ জন অর্থাৎ বঙ্গের সন্তান, বাঙালি সন্তানের কাছে কবি কপোতাক্ষ নদকে তার একটি মিনতি জানাতে বলেছেন। কি সেই মিনতি? সখে সকারিতে, হে বন্ধু, আমাকে বন্ধু ভেবে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতি থেকে তিনি স্বদেশের জন্য গভীর প্রেম অনুভব করছেন এবং স্বদেশ প্রেমে উন্মত্ত হয়ে তিনি তার স্বদেশকে, স্বদেশবাসীকে স্মরণ করছেন এবং স্বদেশের ভাষাতেই স্মরণ করছেন, তথা স্বদেশের বাংলা ভাষায় তিনি সাহিত্য রচনা করছেন তথা কবিতা রচনা করছেন। তো এই যে মাইকেল মধুসূদন দত্ত বিদেশে থেকেও স্বদেশ প্রেমে উন্মত্ত হয়ে উঠেছেন এবং বাংলায় কবিতা লিখছেন, কপোতাক্ষ নদ যেন কবির এই কথাটি দুই তীরের মানুষকে তথা বঙ্গজ সন্তানকে জানিয়ে দেয়। এর মাধ্যমে কবিতার ভাবে পরিণতি ঘটালেন। সনেটের আরো কিছু বিষয় আছে, সেই বিষয় নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। আমরা অষ্টক এবং শতক সম্পর্কে আলোচনা করলাম যে প্রথম 8 লাইনকে অষ্টক এবং শেষ 6 লাইনকে শতক বলা হয়। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা এবং শতকে থাকে ভাবের পরিণতি। এবং সনেট কি, এটা আমাদের একটু জানা প্রয়োজন। যে 14 লাইন এবং 14 অক্ষর বিশিষ্ট বিশেষ ভাবসংহত কবিতা হচ্ছে সনেট। তবে সনেটের একটা অন্তমিল আছে, তোমরা হয়তো পড়েছো, সেখানে ক খ গ ঘ বা ক খ ক খ খ ক এরকম কিছু দেওয়া আছে, হয়তো সেটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। আমি কপোতাক্ষ নদের সেই অন্তমিল নিয়ে আলোচনা করছি, যে অন্তমিলটা যাতে তোমরা বুঝতে পারো। অন্ত কথাটার অর্থ হচ্ছে শেষ এবং মিল কথাটার অর্থ হচ্ছে সাদৃশ্য, অর্থাৎ প্রতিটা লাইনের শেষে যে মিল আছে সেটি হচ্ছে অন্তমিল। আমরা প্রথম চরণ থেকে শুরু করি, যে সতত হেরন্দ তুমি পরমোর মনে। শেষ প্রথম চরণের শেষে আছে মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। আমি শেষ শব্দগুলো শুধু লিখছি, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কল কলে। জোড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আমরা প্রথম 8 লাইনের প্রতিটি লাইনের শেষ শব্দগুলো নিলাম। এখন খেয়াল করে দেখো, প্রথমে কি পাচ্ছি, শব্দ থেকে নব তুমি পরমোর মনে, এখানে শেষে পাচ্ছি নে, তাহলে এটাকে আমরা ক ধরি। এরপরে পাচ্ছি বিরলে, তাহলে নে আর লে এটা নিশ্চয়ই এক নয়, আলাদা, তাই এটাকে আমরা খ ধরলাম। এবং খেয়াল করে দেখো মনে আর স্বপনে, মনে এবং স্বপনে এই দুটো মিল আছে, তাই এটাকে আবার ক ধরলাম। অনুভাবে বিরলে কল কলে এটাকে খ, স্বপনে ছলনে আবার এটি ক, নদ দলে এটি খ, জলে এটি হচ্ছে খ এবং স্তনে এটি হচ্ছে ক। তাহলে দেখো প্রথম 8 লাইন তথা অষ্টকের আমরা যে মিল বিন্যাস পাচ্ছি সেটি হচ্ছে ক খ ক খ, এটি প্রথম 4 লাইন এবং ক খ খ খ সেটিকে লিখতে দাঁড়ায় এরকম যে ক খ ক খ প্রথম 4 লাইন এবং শেষ 4 লাইন হচ্ছে ক খ খ ক।
আশা করি অষ্টকের মিল বিন্যাস তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাই শতকের মিল বিন্যাসে। শতকের প্রথম চরণে আছে যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে, বাড়িরূপ কর্তমী এ মিনতি গাবে, বঙ্গজনের কামে শখে সখারিতে, নাম তার প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে যেমন শুরুতে আমরা পেয়েছিলাম নে এবং দ্বিতীয় লাইনে পেয়েছি লে, কিন্তু এখানে পাচ্ছি বে, যার সাথে ক হয় মিল নেই, তাই এটাকে আমরা গ ধরে নিলাম। দিতে এটা আবার আলাদা, তাই এটি ঘ। অনুরূপ যাবে গাবে মিল আছে, তাই গ, এবং দিতে রিতে সাদৃশ্য আছে ঘ, আবার ভাবে গ এবং রিতে ঘ। তাহলে আমরা শতকের মিল বিন্যাস পেলাম গ ঘ গ ঘ গ ঘ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অন্তর্বিদটা বুঝতে পেরেছ আমার ক্লাসটাকে অনুসরণ করে, এবং বইটা যদি তোমরা আরেকটু ভালো করে পড়ো তাহলে পুরো কবিতাটি তোমরা উপলব্ধি করতে সক্ষম হবে। আজকের মতো এখানেই। আশা করি তোমরা আগামী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।